নমস্কার। আগের ভ্লগে 4টি জায়গা দেখার পরে আমরা একটা জায়গায় লাঞ্চের জন্য থেমেছিলাম। লাঞ্চ করার পরে বোমডিলার উদ্দেশ্যে যাওয়ার সময় আরও 3টি জায়গা দেখলাম, যা একই সঙ্গে অনবদ্য, শিক্ষণীয় এবং শান্তিপূর্ণ। সেই 3টি জায়গা সম্বন্ধে আপনাদের আমরা জানাবো এই ভ্লগে। আমরা এই 12:30 বাজে একটা দাঁড়িয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ হয়ে গেছে, এখন সবাই প্লেট টেটগুলো সব ধুচ্ছে, ওই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আমরা গাড়িতে উঠলাম, এবার গাড়ি ছাড়বে। এখন আমরা বসে লালিপপ খাচ্ছি, আমাদের জেম্মা দিয়েছে, এখন খাচ্ছি। এবার আমরা বেরোবো, এবার আমরা দেখবো নাগ মন্দির, তারপরে আরও দুটো আছে, তারপরে আমরা বোমডিলা ঢুকে যাব। এর আগে দুটো দেখা হয়েছে, ওরা দেখেছে, আমি তখন ঘুমিয়ে গেছিলাম, আমার দেখা হয়নি। এবার জেগে আছি, এবার আমি দেখবো। টেঙ্গা নদীর ধারে অবস্থিত নাগ মন্দিরের চারপাশের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এই মন্দির তৈরির এক কাহিনী আছে। 1600 সালে ভালুকপং থেকে তাওয়াং পর্যন্ত রাস্তা তৈরির কাজ চলার সময় শ্রমিকেরা দেখতে পেত প্রত্যেক দিন একজোড়া কোবরা সাপ পাহাড়ের মাথায় অবস্থিত এক জলাশয়ে জল খেয়ে নিচে নেমে যাচ্ছে। একদিন একজন শ্রমিক কোবরা নাগটিকে মেরে ফেলল। তারপর থেকেই নানান বিপর্যয় দেখা দিতে লাগলো। পাহাড়ের ওপর থেকে হঠাৎ পাথর পড়া, সাপের কামড়ে মানুষ মরা, এই ধরনের দুর্ঘটনা বাড়তে থাকলো। নাগিনী ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠায় রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে গেল। তখন মেজর রামস্বামীর উদ্যোগে পাহাড়ের চূড়ায় এই নাগ মন্দিরটি তৈরি করা হলো। মন্দির তৈরির পর থেকে এখানে অদ্ভুতভাবে সাপের উপদ্রবও কমে গেল। ধীরে ধীরে এই মন্দিরের মহিমা অরুণাচল ছাড়া অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ে। এখানকার সাধারণ মানুষেরা সাপের হাত থেকে রক্ষা পায়। নাগপঞ্চমীর দিন এখানে মেলা ও পুজো উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ও নাগ বাবার কাছে তাদের মনস্কামনা জানিয়ে পুজো দেয়। এখানকার মানুষের কাছে নাগ বাবা খুবই জাগ্রত। নাগ মন্দির পাহাড়ের চূড়ায় তৈরি হওয়ায় কয়েকশো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়, তাই বয়স্ক মানুষদের পক্ষে এটি একটু কষ্টকর। মন্দিরের পশ্চিম দিকে কালো কোষ্টি পাথরের বেদিতে অনেক দেবদেবীর মূর্তি আছে। এখানে শিবলিঙ্গেরও পুজো হয়ে থাকে। আমরা প্রণাম করে প্রসাদ নিয়ে গাড়িতে উঠে পড়লাম পরের গন্তব্যের দিকে যাওয়ার জন্য। নাগ মন্দির থেকে কিছুটা যাওয়ার পর আমরা দেখতে পেলাম টেঙ্গা পার্ক। টেঙ্গা নদীর পাশেই এই পার্কে ঢোকার মুখেই আছে 1962 সালের ইন্দো চীন যুদ্ধের ছবি ও মডেল। বিভিন্ন সময় চীন সৈন্যরা বমডিলা, যশবন্তগড়, চাকু প্রভৃতি জায়গায় ভারতকে দখল করার জন্য আক্রমণ করে, কিন্তু ভারতীয় সৈন্যদের সঙ্গে প্রবল যুদ্ধে পরাস্ত হয়। সমস্ত জায়গাতেই ভারতীয় সৈন্যরা তাদের সাহসিকতার পরিচয় দেয়। যুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতিতে এখানে মিউজিয়ামও বানানো হয়েছে। সামনে পার্কে যুদ্ধের ট্যাঙ্ক রাখা আছে। এছাড়াও এখানে মিলিটারি পরিচালিত স্টল আছে, যেখানে কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যায়। দুপুরে স্টলটি বন্ধ থাকায় আমরা ভেতরে যেতে পারিনি। পাশেই টেঙ্গা নদীর ওপর একটি ঝুলন্ত ব্রিজ আছে। চারিদিকের দৃশ্য খুবই সুন্দর। আমরা এখানে অনেক সময় কাটালাম। রাস্তায় যেতে যেতে আমাদের চোখে পড়ল আকাশে এই সুন্দর দৃশ্য। মনে হয় কোনো জেট বিমান গিয়েছিল, যার জন্য আকাশটা এত সুন্দর লাগছিল। তিনটে বাজে, আমরা এখন বমডিলা মনাস্ট্রিতে এসেছি। এসে এখন ওই যে আগের যে টিমটা আরেকটা যে আমাদের এই 3টে ট্রাভেলারে, ওরা এখনো এসে পৌঁছায়নি। ওরা এখনও মার্কেট থেকে মাছ টাছ কিনছে সব, তো ওদের আরও টাইম লাগবে। আমরা আগে চলে এসেছি বিকজ আমাদের গাড়ি আছে তাই।
আমরা এখানে এসেই দাঁড়িয়েছি। জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, আমি জ্যাকেট পরতে বাধ্য হলাম, খুব ঠান্ডা। আর জায়গাটা যেরকম ঠান্ডা সেরকমই অসাধারণ সুন্দর। 1965 সালে তৈরি বৌদ্ধ ধর্মের প্রচারের উদ্দেশ্যে বমডিলা মনাস্ট্রি তৈরি করা হয়। মহাযান বৌদ্ধদের কাছে এই মন্দির এক পবিত্র স্থান। এই গুম্ফা বুদ্ধের 12তম জাতক সংগৎসে রিনপোচে। তিব্বতের সোনা মনাস্ট্রির আদলে এই বৌদ্ধ মন্দির তৈরি করা হয়েছে। একাদশ ধর্মগুরু সোনাগৎসে রিনপোচে প্রার্থনাগৃহ তৈরি করেন। 1997 সালে চতুর্দশ ধর্মগুরু দলাই লামা সেটি উদ্বোধন করেন। মনাস্ট্রিতে ঢোকার দুদিকেই খুব সুন্দর ফুলের বাগান, খুব সুন্দর। আমি আর মা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে বৌদ্ধ শিশুদের আবাসিক বিদ্যালয়ও আছে। এক কথায় এই মনাস্ট্রি অপূর্ব সুন্দর। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এই মনাস্ট্রির বাইরের ভিউ এক কথায় অসাধারণ। চেষ্টা করবেন যাতে সেই সময় একবার টুক করে এই মনাস্ট্রিটা ঘুরে যেতে পারেন। মনাস্ট্রির বাইরে ঘুরতে ঘুরতে একজন লামা ছাত্রের কাছে জানতে পারলাম এখানে এক ধরনের স্প্রুস জাতীয় গাছ আছে যার পাতা ও ফুল শুকনো করে রাখা থাকে, যেগুলো এখানে সুগন্ধি ধুনোর কাজে ব্যবহার করা হয়। আমাদের হাতে দিতে আমরা শুকে দেখলাম একটা বেশ মিষ্টি মিষ্টি গন্ধ। আমরা তাকে ধন্যবাদ জানালাম। দেখা মনাস্ট্রির ভেতরে যখন গেছিলাম তখন যে ফুলগুলো দিয়েছে সাজানো ছিল উপরে, ওইগুলোর কথা মা একজন মঙ্ককে জিজ্ঞেস করেছিলেন। তো তখন উনি ভেতর থেকে একটা এত বড় একটা গাছের মতো জিনিস এনে দেখালেন। এখানকারই ওটা আর কি লোকাল একটা গাছের। তো ওখানে ওর ভেতরে আর কি যেই ফলটা থাকে সেটা শুকিয়ে গেলে তার যেই বীজটা আর কি সেটাই ওরা বের করে এনে দিয়ে তারপরে ওরকমভাবে সারি সারি করে সাজিয়ে রাখে। সেটা মাকে দেখিয়েছেন আর মা সেটার থেকে মা খুলেছিল, সেটা খোলা যায়, তার ভেতর পাওয়া যায়। 3টে পড়ে গিয়েছিল, সেটা মাকে দিয়ে দিয়েছে। আপনাদের দেখাচ্ছি, এই যে এইরকম ওখানে সেলোটেপ দিয়ে আটকানো ছিল, আর অ্যাকচুয়ালিতে এইরকম দেখতে হয়। এই গুম্ফা আপার গুম্ফা গোৎসে গার্ডেন রবগেল্লিং মনাস্ট্রি নামেও পরিচিত। মনাস্ট্রির সামনের খোলা মাঠ থেকেও সামনের চারিদিকের দৃশ্য ছবির মতো দেখতে লাগে। এই যে এইখান থেকে পুরো বোমডিলা শহরটা দেখা যায়, আপনাদের দেখাচ্ছি। আমরা একটা জায়গায় এসেছি চা খেতে, বোমডিলা মার্কেটে। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি, এবার খাবার নিয়েছি আমরা। এই যে চাটনি, এই যে এটা অলরেডি মা খেয়ে ফেলেছে। আর এইটা যে কি বলে আমরা জানি না, এটাকে আমরা গোল্ডু গোল্ডু বলছি। আর চা আমি এটাকে ডোনাট বলবো। ডোনাট? হ্যাঁ ডোনাট না, এটা গোল্ডু স্পাইডার। বমডিলা মার্কেট যখন পৌঁছালাম তখন সন্ধে হয়ে গেছিল। আমরা একটা নতুন জিনিস খেলাম যেটাকে এখানে সেলা রুটি বলে। চাল গুঁড়ো, সুজি, ময়দা, চিনি, নুন নির্দিষ্ট পরিমাণে জলের সঙ্গে মিশিয়ে গোল গোল বড়ার মতো ভাজা হয়। সবাই এখানে এটা টিফিনে খায়। আমরাও খেলাম, ভালো লাগলো, জেঠুদের জন্যও নিয়ে গেলাম। আমরা এখন বমডিলার হোটেলে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, আমি ভুল করে জুতো খুলে দিয়েছি। আর আমি এখন একটা পাপোশ আছে, জুতো দেওয়া আছে, বাট জুতোটাও খুব ঠান্ডা, আমি পরতে পারছি না, তাই পাপোশের উপরে পা ঘষছি। তাই আমি এখন মানে রুম ট্যুরটা দিয়ে নিচ্ছি। এই
এইটা হচ্ছে দরজা, আর ঢুকেই এসে দিদিভাই আরশোলা খুঁজতে বসে গেছে। আর এখানে হচ্ছে টিভি লেফট সাইডে, এটা আমাদের জন্য ইউজলেস, কারণ চালাবোই না। এইদিকে দুটো টেবিল আছে ছোট্ট ছোট্ট, আর এদিকে আয়না আছে, যেটা ছিল না ভালুকপঙে। ভালুকপঙে ভাবতে পারে না হোটেলে একটা আয়না নেই, কারো রুমে না, বাথরুমে পর্যন্ত একটা ছোট্ট আয়না নেই। আর আমি এখানে মানে বসে আছি খাটের ওপরে, পাপোশের ওপরে পা দিয়ে, কারণ আমি উঠতে পারছি না, এত ঠান্ডা। গিজারও কি চালিয়ে দিয়েছে? বাহ, ওরাই বসে চালিয়েছে। এখান থেকে একটা জানলা আছে, দুটো চেয়ার আছে। এই যে জানলা দিয়ে কিছুই দেখা যায় না, মানে কোনো ভিউ দেখা যায় না। এখানে একটা টেবিল আছে যেখানে আমরা দুটো বোতল রেখে দিয়েছি, আর এইগুলো ওরাই দিয়েছিল ন্যাপকিন। আর এই বেডটা যেখানে আমরা অনেক কিছু রেখে দিয়েছি। এই যে একটা কম্বল আছে, লাইক মোটামুটি পরিষ্কার, আগের হোটেলটার মতন নয়। আর এদিকে হচ্ছে ওয়াশরুম। এখন 9:11 বাজে, আমরা ঠান্ডায় কেঁপে গেছি, কমপ্লিটলি কেঁপে গেছি। আমরা একদম প্রিপেয়ার ছিলাম না যে এখানে এত ঠান্ডা হবে। আমরা সেরকমভাবে কিছু করিও নি, তার জন্য এই যে আমি জ্যাকেটটা পরেছিলাম তার উপরে একটা সোয়েটার মতো পরেছি, হাতে গ্লাভস পরেছি, আর নিচে পায়ে মোজা পরেছি। এবার এর উপরে একটা কোট চাপাবো, কানে একটা মাফলার বা এই কান ঢাকা যেটা আছে ওইটা পরবো, দিয়ে আমরা খেতে যাব। এত ঠান্ডা আমরা বুঝতে পারিনি, এখানে কেঁপে যাচ্ছি 9 ডিগ্রি সেলসিয়াস। এখানে রাত্রিবেলা 6-তে নেমে যাবে। তাওয়াঙে আমি চেক করলাম, কালকে আমরা তাওয়াঙে যাচ্ছি, তাওয়াঙে এখন 6 ডিগ্রি, আজকে রাত্রিবেলা 3 ডিগ্রি নামবে। না আমরা কালকে কী করে সার্ভাইভ করবো আমরা জানি না, খুব ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমরা এতক্ষণ বসেছিলাম, ওই জেঠু জেঠিমা ওই যে যাদের সাথে আমাদের খুব ভালো ভাব হয়েছে, তো ওনারা চারজন ছিলেন এখানে। আমরা তখন ধরে গল্প টল্প করলাম একটু, তাও টাইমটা কোথায় কেটে গেছে। এখন 9টা বাজে, এখন আমরা আবার খেতে যাবো। খেতে গিয়ে এখন আমরা ডিনারের জন্য এখানে এসেছি, এবার ডিনার দেবে আমাদের। এখন আমাদের ডিনার হয়ে গেছে, আর আমরা আবার হেঁটে হেঁটে আমাদের হোটেলের দিকে ফিরবো, জগিং করতে করতে। আজকের ভ্লগ এইটুকুই, দেখা হবে পরের ভ্লগে। থ্যাংক ইউ।